আওয়ার ডেমোক্রেসি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন। আমি নাজমুল আশরাফ। আজকে আমরা অনুষ্ঠান জুড়েই আলোচনা করব বাংলাদেশের নানান প্রসঙ্গ নিয়ে, কারণ এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু ঘটছে গণ অভ্যুত্থানের পর থেকে এগুলো নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি এবং বাংলাদেশের খবর এখন আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত এবং সেদিকেই মানুষের নজর এবং আগ্রহ, সেজন্য বাংলাদেশকে গুরুত্ব দেয়া। আমরা আজকে বাংলাদেশের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এই যে 5ই অগাস্ট গণ অভ্যুত্থানের পর থেকে একটি কথা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, সেটি হচ্ছে সংস্কার। কিসের সংস্কার? সব কিছু সংস্কার। সংবিধান থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সব ক্ষেত্রেই সংস্কারের কথা বলা হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে তো বটেই, এমনকি গণমাধ্যমেরও। এই সংস্কারগুলো করার জন্য এরই মধ্যে অন্তর্বর্তী সরকার, প্রফেসর ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, সেটি 6টি কমিশন গঠন করে দিয়েছে বিষয়ভিত্তিক কাজ করার জন্য। 3 মাস পর তারা এই ব্যাপারে রিপোর্ট দেবে এবং তারপর সেই সংস্কারের কাজগুলো করা হবে সবাইকে সাথে নিয়ে, যারা যারা সংশ্লিষ্ট, যাদেরকে বলা হয় অংশীজন বা স্টেক হোল্ডার্স, তাদেরকে নিয়েই এই কাজটা করা হবে। আমরা আজকে আলোচনা করতে চাই সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয়টি নিয়ে। আমরা জানি যে এই কমিশনের প্রধান করা হচ্ছিল বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডক্টর শাহদিন মালিককে। তাকে এই দায়িত্ব দেওয়ার পরে কিছু আলোচনা সমালোচনা হয়েছে, এরপর তাকে বদল করা হয়েছে। এর দায়িত্ব দেওয়া হয়েছে এখন ইলিনয় স্টেট ইউনিভার্সিটি ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর আলী রিয়াজকে। তার নেতৃত্বে এখন সংবিধান সংস্কার হবে। সংবিধান সংস্কারের ব্যাপারে যে আলোচনাগুলো গত 1 মাসের বেশি সময় ধরে হচ্ছে, সংবিধান সংশোধন, সংবিধান পুনর্লিখন, সংবিধান পরিবর্তন, এরকম নানান কিছু, যেই সংবিধানটি 71-এর মুক্তিযুদ্ধের পর লেখা হয়েছিল, 72-এর সংবিধান যেটিকে বলা হয়, সেই সংবিধান বহুবার পরিবর্তিত হয়েছে। তারপর এমন সব বিধিবিধান এই সংবিধানে যুক্ত করা হয়েছে যেগুলো আসলে মানুষের অধিকার, আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ যেভাবে হওয়ার কথা ছিল এবং গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার, এই সব কিছুর ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আছে কি না এই সংবিধানের যে বিধানগুলো এখন আছে 15 সংশোধনী পর্যন্ত আসার পরে, সেগুলোর পরিবর্ধনের কথা অনেকে বলছেন, সেগুলোর কিছু বাদ দেয়া, মানে একরকমের সংশোধন। আবার অনেকেই বলছেন যে এই সংবিধানের কোনো কিছুই না রাখা, গোটা সংবিধানটাকে বাদ দিয়ে একেবারে নতুন করে আবার সংবিধান লেখা। ফলে বিতর্কটা এখন আটকে আছে সংবিধান সংস্কার, পরিবর্তন, সংশোধন না পুনর্লিখন, নতুন করে সংবিধান লেখা। নতুন করে সংবিধান লেখার ক্ষেত্রে কেউ কেউ আশঙ্কা করছেন যে আমাদের মূল সংবিধান 72-এর যেটি, সেখানে মুক্তিযুদ্ধের বিষয়টা যেভাবে এসেছে, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং লক্ষ্য উদ্দেশ্য, সেই বিষয়গুলো আবার না বাদ পড়ে যায়, কারণ সেই মতবাদও একরকমের আছে, বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিলেন সেই রকম একটি শক্তিও কিন্তু বাংলাদেশে সক্রিয় আছে। অনেক ক্ষেত্রে তাদের বেশ তৎপরতা লক্ষ্য করা যায়। সাম্প্রতিককালে অনেকের অনেক বক্তব্যে সেটার প্রমাণ মিলেছে। আমরা এই সংবিধান সংস্কার নিয়ে আলোচনাটা শুরু করব। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5ই অগাস্টের গণ অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান যে সময়টাতে চলেছে, টানা 36 দিন যে আন্দোলনটি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, এবং যেখানে সকল শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল তো বটেই, তারা অংশ নিয়েছে, সেই আন্দোলনের সময় এবং আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এখনও রাখছে। ফলে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের যেই ভূমিকা, অবস্থান, অবদান, সেটি যাতে আরও কার্যকর হয়, সেজন্য তাদেরকে ম্যাজিস্ট্রেসি
পাওয়ার বা বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, এটি দেওয়া হয়েছে 2 মাসের জন্য, একজন উপদেষ্টা বলেছেন, তথ্য উপদেষ্টা। এবং আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই যে ক্ষমতাটি দেওয়া হয়েছে, বিচারিক ক্ষমতা সেনাবাহিনীকে, এর সুফল দেশের মানুষই পাবে এবং এখনকার বাস্তবতায় প্রয়োজনের ক্ষেত্রে এটা করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন দেশে তো এখন সামরিক শাসন নাই, তাহলে কেন সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হচ্ছে, সেই বিতর্ক আছে। তৃতীয় যে বিষয়টি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঠাকুরগাঁওয়ের একটি জনসভায় খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এটা বলেছেন, আওয়ামী লীগের মতো আচরণ করলে বিএনপিরও একই পরিণতি হবে। তার মানে আওয়ামী লীগ যেই শাসন ব্যবস্থা কায়েম করেছিল গত 16 বছর, যেটাকে স্বৈরাচারী, একনায়ক, কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী বলা হচ্ছে, এবং দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, হত্যা, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া বা জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখে নানান অনাচার করা, সেরকম একটি সরকারের পরিণতি যা হয়েছে সেটি সারা বিশ্বের মানুষ দেখেছে। তারা এখন পালিয়ে আছেন, তারা ধরা পড়ছেন, কারাগারে যাচ্ছেন, অনেকে এখনও লুকিয়ে আছেন এবং এই দলের কোনো অস্তিত্ব এখন টের পাওয়া যাচ্ছে না। এত প্রতাপশালী একটি দলের যে অবস্থা হয়েছে, বিএনপি যদি আওয়ামী লীগের মতো আচরণ করে তাহলে তারও একই পরিণতি হবে। অনেক বড় একটা শিক্ষা। আরেকটি বিষয় আমরা যুক্ত করতে চাই, বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের সম্পর্কে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের থেকে দল গঠন করলে সরকারের নিরপেক্ষতা থাকবে না। যদি তারা রাজনৈতিক দল করতে চান সেই অধিকার তাদের আছে, সেক্ষেত্রে তাদেরকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। ফলে এই অন্তর্বর্তী সরকার, যেটি নিরপেক্ষ, অরাজনৈতিক, আবার সর্বদলীয় বলা যায়, যেহেতু সবার সমর্থন আছে পতিত দলটি ছাড়া, সেক্ষেত্রে তারা সর্বদলীয় বলা যেতে পারে। সরকারে যারা আছেন তারা কোনো দলীয় ব্যক্তি না, কিন্তু সকল দলের সমর্থন আছে। তাদের সাথে যদি রাজনৈতিক দলের সংযুক্তি থাকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা তাদের মূল শক্তি, যাদের প্রতিনিধিত্ব এই সরকারে আছে এবং তাদেরই একটা অংশ একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন, তারা বলছেন যে এটা রাজনৈতিক দল না। এদিক থেকে বলা যেতে পারে সরকারের সাথে একটা রাজনৈতিক সংস্রব আছে। এটাকে ধরেই জামাতের আমিরে কথা বলেছেন। এই সব কিছু নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর গোলাম এম মাতবর, ডিন এবং প্রফেসর, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মালমাতা ইউনিভার্সিটি, নিউ জার্সি। প্রফেসর গোলাম এম মাতবর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এছাড়াও আমাদের সাথে আছেন ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, প্রফেসর অফ বায়োলজি অ্যান্ড এক্স ডিন অফ দ্য স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ। প্রফেসর মহসিন ইউ পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর পাটোয়ারি, আপনাকে দিয়ে শুরু করি। সংবিধান সংস্কার, সংবিধান পরিবর্তন, সংবিধান সংশোধন, সংবিধান পুনর্লিখন, কোনটাকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন বা প্রয়োজন মনে করছেন? শুধু একটা কথা যুক্ত করি, এই কমিশনের যিনি নতুন প্রধান হয়েছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ, তিনি এরই মধ্যে বাংলাদেশ সফর করেছেন, বেশ কিছু সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভায় তিনি বক্তব্য রেখেছেন। সেখানে তিনি পুনর্লিখন মানে পুরোটা বাদ দিয়ে নতুন করে লেখার কথা বলেছেন। ফলে যিনি এই কমিশনের প্রধান, তার অবস্থান যদি এই হয়, তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে তার নেতৃত্বে যে কমিশন, তারা নতুন করে সংবিধান লেখার কথা বলবেন? নতুন করে লেখার প্রয়োজনীয়তা কতখানি, আর সংস্কারের জন্য সংশোধন এবং পরিবর্তন কতটা জরুরি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই কনগ্রেচুলেশন জানাই আমাদের ডক্টর আলী রিয়াজকে। ডক্টর আলী রিয়াজকে আমি দীর্ঘদিন থেকে চিনি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, তখন আলী রিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রভাষক ছিলেন, লেকচারার ছিলেন। সেখান থেকেই তার সাথে তার ট্যালেন্ট আমি দেখেছি। হি ইজ ভেরি ট্যালেন্টেড ম্যান। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। ডক্টর আলী রিয়াজ, প্রফেসর ডক্টর আলী রিয়াজ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে আমার সরাসরি শিক্ষক। Oh my gosh, okay. আলী রিয়াজ, আমি বললাম যে থ্যাংক ইউ। আলী রিয়াজ, তার সাথে আমি কাজ করেছি শিক্ষক সমিতির অনেকগুলো, এটা আমাদের এখানে আলোচনার বিষয় না, বাট হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ ছিল এট দ্যাট টাইম। আমরা একটা কাজ করেছি বাসা বন্টন নিয়ে আর কি, যা সেটা কাজটা হয়েছে। তা আমি তাকে কনগ্রেচুলেশন জানাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। আলী রিয়াজ ইজ এ ক্যাপেবল ম্যান অ্যান্ড হি ইজ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড রাইটিং অ্যাবাউট দি ইস্যুজ ইন বাংলাদেশ। আমি মনে করি তার নেতৃত্বে একটা সংবিধানটা পুনর্রচনা বলেন অথবা মডিফিকেশন বলেন, এটা সম্ভব।
তবে এটা কি নতুন করে লিখবেও না এটা যেখানে যেখানে সংস্কার দরকার সেখানে সংস্কার করা হবে? আমার মতে, যে ইংরেজিতে বলে না, ডোন্ট ফিক্স দি থিং দ্যাট ডাজন্ট রিকোয়ার ফিক্সিং। এখন আমার মনে হয় নতুন করে যদি এটা লিখতে যান আপনি, অনেকগুলো ব্যাপার আসবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা কি আমরা যদি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টা, এই সময়টা কি নির্দিষ্ট না অনির্দিষ্টকাল? এটা যদি হয় তাহলে নতুন করে লিখতে গেলে অনেক সময় লাগবে। তো প্রফেসর আলী রিয়াজের কি চিন্তাভাবনা এটা বলছেন ঠিক আমি জানি না, তবে আমার মনে হয় ফিক্সিংটা ইজ বেটার দেন ডুইং অ্যাগেইন। কতগুলো জিনিস, যেটা মূল যে জিনিসগুলো, আপনার যে স্বাধীনতার এই 72 সনের শাসনতন্ত্রটা স্বাধীনতার একটা ফসল, রাইট, একটা গণতান্ত্রিক ফসল। এখানে সব কিছু খারাপ তা না, যেখানে যেখানে আমাদের আছে ওখানে আমরা মডিফাই করলে আমার মনে হয় প্রফেসর আলী রিয়াজের জন্যই এটা সুবিধা হবে। এবং এগুলা আপনার মাধ্যমে, আর আলোচনার মাধ্যমে এটা করতে হবে, পাবলিক হিয়ারিংয়ের মাধ্যমে এগুলা করতে হবে। বাংলাদেশের জনগণ কি চায় যে সম্পূর্ণ নতুন করে লেখা? সম্পূর্ণ নতুন করে লেখা, আগের যে কনস্টিটিউশন লিখেছেন সেটা লিখেছেন ডক্টর কামাল হোসেন, রাইট? এখন ডক্টর আলী রিয়াজ সাংবাদিকতা বিভাগ, উনি প্রিসাইড করতে পারেন, উনি প্রিসাইড করে, কিন্তু শাসনতন্ত্রের ব্যাপারে তাকে তো নিশ্চয়ই অনেক ব্যারিস্টার অ্যান্ড লয়ার অ্যান্ড রাজনীতিবিদ, পলিটিক্যাল সায়েন্টিস্ট তারা হেল্প করবে, সেটা উনি কোঅর্ডিনেট করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. কিন্তু আমার কথাটা হলো, আমার মনে হয় যে আপনার নতুন করে না লেখার চেয়ে যেখানে যেখানে ফিক্সিং করা দরকার এখানে করলে আমাদের সময়টা অতি দ্রুত ওটা করা সম্ভব হবে। কারণ দেখেন, রাজনৈতিক দলগুলো কিন্তু বসে আছে, রাজনৈতিক দলগুলো সবসময় ক্ষমতা চায়, রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই দেশকে আমাদের চালাতে হবে, ইভেনচুয়ালি নির্বাচনের মাধ্যমে চালাতে হবে। সুতরাং ওদেরকে কতদিন তাদের এই ধৈর্য থাকবে এবং তারা এগ্রি করে কিনা পুরা লেখার জন্য, এই জিনিসগুলো কিন্তু ফ্যাক্টর করতে হবে প্রফেসর ইউনূসকে এবং আলী রিয়াজকে। আলী রিয়াজ আমাদের প্রাক্তন ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার যথেষ্ট শ্রদ্ধাবোধ আছে, এটা আমি সে পারবে, এবং আমি মনে করি তাকে পুনঃ লেখার ব্যাপারটা বিবেচনা করতে আমি অনুরোধ করব। বরং ফিক্সিংয়ের কথাটা আমি তাকে বলবো, সে যদি আমাদের এই ইয়েটা শুনে, ইউটিউবটা, এর মাধ্যমে আমি তাকে বলতে চাচ্ছি আর কি। তার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে অন্য একটা ব্যাপারে আর কি। তার মানে আপনি বলছেন যে সময় বাঁচাতে পুনর্লিখন না করে সংশোধন, নাকি আসলে পুনর্লিখনের দরকার নাই, সংশোধন করলেই চলবে? আমি মনে করি সংশোধন করলেই চলবে আর কি। এখন তার কি আছে সেটা পাবলিককে বলুক, যে এই কারণে আমরা আমাদের মন চেঞ্জ করতে পারি, এই কারণে এটা পুরো লেখার দরকার। হ্যাঁ, এটা তো একটা বড় একটা ডকুমেন্ট ভাই, সেটা আমি মনে করি আর এখন তার কনফিডেন্স কতটুকু, আদার রাজনীতিবিদরা কি সেটা চায় কিনা। আপনি কার জন্য লিখবেন? জনগণের জন্য লিখবেন তো? জনগণ রাজনীতিবিদরা জনগণের প্রতিনিধিত্ব করে, তারা কি চায় সেই জিনিসটা বিবেচনা করে এই জিনিসটা মানে এগিয়ে নিলে প্রফেসর আলী রিয়াজের জন্য আমার মনে হয় সুবিধা হবে আর কি। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরবো। প্রফেসর গোলাম মাতবার, পুনর্লিখন সংশোধন এই ব্যাপারে প্রফেসর পাটোয়ারি বললেন, আমি আপনার মত জানবো। শুধু দুটো তথ্য আপনাকে একটু যুক্ত করে দিতে চাই। এরই মধ্যে এরকম বক্তব্যও আসছে যে 72-এর সংবিধান ছিল একটি দলের সংবিধান, সেটি গোটা জাতির ছিল না। এই মন্তব্যের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আর দ্বিতীয়ত, কেউ কেউ আশঙ্কা করছেন আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, যার পেছনে 23 বছরের লড়াই সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধে এত মানুষের আত্মদান, তার যে একটা প্রতিফলন এই 72-এর সংবিধানে ছিল, সংশোধন না করে পরিবর্তন বা নতুন করে লিখতে গেলে সেটাকে বাদ দেয়া হতে পারে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে যাদের অবস্থান ছিল তাদের ইচ্ছার প্রতিফলন ঘটতে পারে, এরকম আশঙ্কা আপনি করছেন কিনা? ধন্যবাদ। আসলে প্রথমে আমিও কংগ্রেচুলেট করি প্রফেসর ডক্টর আলী রিয়াজকে। আমি ডক্টর আলী রিয়াজকে চিনি ঢাকা বিশ্ববিদ্যালয় 1977 থেকে, এবং আমরা একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম
এবং হি ওয়াজ আওয়ার ইলেক্টেড লিটারারি সেক্রেটারি অফ ডাকসু। আমি জেনে খুব খুশি হলাম আপনার সরাসরি শিক্ষক নাজমুল ভাই। তো ডক্টর আলী রিয়াজের সাথে আমার সম্পর্কটা স্টুডেন্ট লাইফে ছিল, মাঝখানে ছিল না। পরে গত 16-17 বছর ইউনাইটেড স্টেটসে আমরা দুজনেই আবার রিকানেক্টেড হই, সেটা বিশেষ করে সাউথ এশিয়া কনফারেন্স, যেটা 52 বছর যাবৎ ইউনিভার্সিটি অফ উইসকনসিন হচ্ছে। এবং আমি একটা প্রতিষ্ঠানের বাইলেটারাল এজেন্সি, এটা বিটুইন ইউনাইটেড স্টেটস এন্ড বাংলাদেশ, আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ, যেটা আমি প্রেসিডেন্ট ছিলাম। আমি প্রথম নন হোয়াইট প্রেসিডেন্ট ছিলাম এবং এটা প্রায় 39 বছরের পুরানো একটা প্রতিষ্ঠান। এটা হয়েছিল আপনার বিটুইন দ্য মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট। তো উনি আমাদের ট্রাস্টি ছিলেন এবং আমার সাকসেসর হচ্ছেন, আমি বোধহয় প্রথম প্রেসিডেন্ট যে 2 টার্ম করি, 4 বছর 8 বছর, 2012 থেকে 16 থেকে 20। আমার সাকসেসর হচ্ছে ডক্টর আলী রিয়াজ। He is now the president of American Institute of Bangladesh Studies. He has completed 1 term and he entered into 2nd term. So আমি still trustee of that agency. দেখুন, ডক্টর আলী রিয়াজ বাই ট্রেনিং, আমাদের শ্রদ্ধেয় ডক্টর মহসিনুল্লাহ পাটি স্যার বলেছেন, উনি বাই ট্রেনিং কিন্তু একজন জার্নালিস্ট। বাট আপনি তার যে ক্রেডেনশিয়ালগুলো দেখেন, সে হচ্ছে আবার তার হায়ার এডুকেশন কিন্তু পলিটিক্যাল সায়েন্সে। আমরা জানি ইউনিভার্সিটি অফ হাওয়াই, এবং সে ইউএস স্টেট ডিপার্টমেন্টের সাথে কাজ করেছেন। ইউনাইটেড স্টেটসের আই বিলিভ ওয়ান অফ দ্য ফাউন্ডেশন, জাস্ট উইলসন, আই থিঙ্ক উইলসন সেন্টারের ফেলো ছিল। হি ইজ ওয়েল ট্রেন, হি হ্যাজ দ্য ক্রেডেনশিয়াল। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি বলবো, সাংবাদিক হিসাবে আমরা যে সংবিধানের কথা বলছি, এটা হচ্ছে মানুষের অধিকার নিয়ে কথা বলা। একটা জাতির ইতিহাস, একটা জাতির ঐতিহ্য, কৃষ্টি, সবগুলো সংস্কৃতি মিলে হচ্ছে, আমরা জানি একটা কনস্টিটিউশন ইজ দ্য রিফ্লেকশন অফ দ্যাট নেশন, এর যে ঐতিহ্য থেকে শুরু করে আরম্ভ করে। তো ডক্টর আলী রিয়াজের বিং এ জার্নালিস্ট, হি হ্যাজ দ্যাট ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্সেস। আপনারা জানেন সে বিবিসিতেও কাজ করেছেন এবং এমন কোনো প্রতিষ্ঠান নাই, ভয়েস অফ আমেরিকা বলেন, ডিডব্লিউ নিউজ বলেন, এভরিহোয়ার হি ইজ কন্টিনিউয়াসলি he is being consulted. এবং প্রচুর গবেষণা আছে, তার বই আছে, প্রবন্ধ আছে, দীর্ঘদিন ধরে এই, এবং সে হচ্ছে আপনি দেখুন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির একজন ডিস্টিংগুইশড প্রফেসর। সো হি ইজ মোর দ্যান ক্যাপাবল। এবং বিং এ পলিটিক্যাল সায়েন্টিস্ট, later in his career, we know the social sciences, we are all connected and reconnected, we are all very integrated. So he has the real knowledge set, the skill set, and আমি মনে করি যে মানুষ সাথে সবসময় সে সম্পৃক্ত ছিল। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ক্ষেত্রেও আমরা দুজন কিন্তু একই ধরনের ছাত্র রাজনীতি করেছেন। I have enormous respect for him. আমি আসলে আমার কো-প্যানেলিস্ট প্রফেসর মহসিনুল্লাহ পাটোয়ারির সাথে আমি সম্পূর্ণ একমত। আমার মনে হয় না, it's not only the time, for the essence of time, we don't want to do something quick fix, but এই যে আমাদের সংবিধানটা, তখন কিন্তু আপনার প্রেক্ষাপটটা অন্য ধরনের। আমরা বলতে পারেন যে একটা পার্টি ছিল তখন, হোয়াট এভার ইট ইজ, কিন্তু মানুষের কিন্তু রিফ্লেকশন হয়েছে। এবং আমরা জানি এখানে কিছু কিছু কন্টেনসাস ইস্যু আছে, এগুলো নিয়ে আমার রিয়াজ ভাইয়ের সাথে কথা হয়েছে এবং সেগুলো আমিও স্যারের সাথে একমত পোষণ করি যে আমরা লেটস ব্রিং ইট, লেটস কনসাল্ট দ্য পিপল। আপনি এটা তো আসলে শুধু রাজনৈতিক না, সুশীল সমাজ আছে, ইভেন এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে ইয়াং জেনারেশন, তাদেরও কনসাল্ট করা উচিত। আমরা বলতে পারি না যে দে আর ইয়াঙ্গার জেনারেশন, দে নো নাথিং অ্যাবাউট দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার, দে নো, they learn it from their family, they learn it from their guardian, they learn it through their in-class instruction. এবং একটা দেশে আমরা যখন নাগরিক হই, আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা জানি এবং আমরা প্রত্যেকে যে নো দাই সেলফ, সক্রেটিস যেটা বলছে, আমরা আমাদের সম্পর্কে জানি। সো এই ইয়াং জেনারেশনটাকেও কনসাল্ট করা উচিত। আমার মনে হচ্ছে সংবিধানটা, আমার কাছে একটা কপিও আছে, সংবিধানটায় যথেষ্ট অনেক কিছুই আছে ভালো, there are some of the things that we need to fix. উনি, আমি জানি যে বাংলাদেশে গিয়েছিলেন এবং বাংলাদেশে উনি বেশ কয়েকটা কিন্তু ডায়ালগ এবং বেশ কয়েকটা সেমিনার করেছেন। ওখানে ওনার সাজেশন যেটা হচ্ছে পুনর্লিখন,
পুনর্লিখন বলতে আমার মনে হয় না সে একেবারে টোটালি রিফেল করে আবার এটাও সে বুঝাচ্ছে না, অর্থাৎ বেসিক যে জিনিসগুলো নিয়ে যেগুলো কন্টেন্টস আছে সেগুলো ক্ষেত্রে আমার মনে হয় সে, আমার ধারণা আর কি, পুনর্লিখনের কথা তাছাড়া ব্যাকগ্রাউন্ড। সো আমার মনে হয় এটা আসলে সংশোধন যেটা বলে আর কি, সংশোধন মানে একটা ধারা সংশোধন না, ম্যাসিভ সংশোধন দরকার আছে। ওইটার জন্যই হয়তো উনি বলছেন যে এটাকে পুনর্লিখন, মানে বড় ধরনের পরিবর্তন। রাইট। এবং পলিটিক্যাল পার্টির যে এবং শাসন, এবং আমরা জানি যে বিভিন্ন যে ডিভিশনগুলো আছে, বিভিন্ন অ্যাসপেক্টস, ডিভিশন মানে আপনার টেরিটোরিয়াল ডিভিশন না, যে ডিফারেন্ট চ্যাপ্টার্স, অনেকগুলো ধারা, অনেকগুলোই কিন্তু আসলে পরিবর্তন আনতে হবে যদি আমরা গণতান্ত্রিকভাবে একটা সরকার দেখতে চাই বা গণতান্ত্রিক যে ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে চাই। সো again, he has the knowledge, he has the credential, he has the skill set, but আমরা জানি this is not a one person show. Exactly. Everyone, even কৃষক, শ্রমিক, জনগণ, প্রত্যেকের সাথে কনসাল্ট করা উচিত what we want to see in our constitution. মানুষের প্রত্যেকের কিন্তু একটা ধারণা আছে, একটা নলেজ কিন্তু প্রত্যেকের আছে কনস্টিটিউশন সম্পর্কে। There are a lot of good things. আসলে আমি বাংলাদেশের ব্যাপারে সবসময় একটা কথা বলি, বাংলাদেশ সবচেয়ে রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ হ্যাভিং অল দ্য লেজিসলেশন, স্ট্যাটিউট, দ্য সব ধরনের কিন্তু লস আছে, কিন্তু আমাদের মেইন সমস্যাটা হচ্ছে কমপ্লায়েন্স। বাট দেয়ার আর সাম অফ দ্য থিংস উই ইনহেরিটেড ফ্রম ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম। গ্রেট ব্রিটেন কিন্তু সে ইউনাইটেড কিংডম সে নিজেই কিন্তু এগুলো চেঞ্জ করে ফেলছে, বাট আমরা ধরে রাখছি। আমরা দেখুন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, যে ক্যাডার সার্ভিস, আমার মনে হয় দেয়ার লট অফ থিংস দ্যাট যে আমরা জানি সেটা একটা জনপ্রশাসন একটা কমিশন করেছেন। এবং আরেকটা জিনিস করা উচিত যেটা হচ্ছে আপনার শিক্ষাটা হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট থিং। শিক্ষা কমিশন নাই, আমরা জানি শিক্ষার ক্ষেত্রে মানুষ সেটা নিয়ে আলোচনা হচ্ছে, নিশ্চয়ই হবে হয়তো উচিত আর কি। সো দিস ইজ হোয়াট আই থিংক হি ক্যান রিয়েলি ডু এ ওয়ান্ডারফুল জব উইথ অল দ্য সাপোর্ট and with due consultation. I think it's very important to consult each and every, আপনি প্রথমেই বলেছেন, the stakeholder, প্রত্যেকটা স্টেকহোল্ডারের কাছে যাওয়া উচিত। It is a tedious process, but I think with the constitution we have as a template, as a continuing thing, if we address those things, যে loopholes গুলো আছে, I think we will be able to actually present the reflective of our tradition, reflective of our culture, reflective of our everything of the country, মৌলিক অধিকার, মানবিক অধিকার, জনপ্রশাসন, শাসন, রাজনীতি, সবকিছু কিন্তু আমরা এখানে মার্জন করে আমরা কিন্তু be able to present it to the public. নিশ্চয়ই কমিশন তো আরও অনেকে থাকবেন, ডক্টর আলী রিয়াজ নেতৃত্ব দেবেন, ফলে তার মত এবং কমিশনের অন্য সদস্যদের মত এবং যাদের সাথে তিনি পরামর্শ করবেন, সংবিধান বিশেষজ্ঞ থেকে শুরু করে রাজনৈতিক দল, সমাজে নানা শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ, ফলে বিস্তৃত কাজের পরে আমরা ফলাফলটা জানতে পারবো। এরপরে তো এটার ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য হওয়ার ব্যাপার আছে, তারপরে তো আরও কিছু আইনগত ব্যাপার আছে, আগামীতে আপনার সংসদে সেটা অনুমোদন হতে হবে, তার আগে গণভোট নিতে হবে, অনেক প্রক্রিয়া, ফলে শেষ ফল কি হবে আমরা জানি না। এখন যেসব বক্তব্য এগুলো আসলে ব্যক্তি বিশেষের বা গোষ্ঠী বিশেষের বা দল বিশেষের বক্তব্য, কিন্তু সামগ্রিক ফলাফল আমাদেরকে হয়তো পেতে সময় লাগবে। আর সংবিধান সংস্কারের যেটা মূল লক্ষ্য, প্রফেসর মাতবর আপনি বলছেন যে আসলে যেই বিধানের কারণে দেশে স্বৈরশাসন কায়েম হয়, ফ্যাসিবাদ কায়েম হয়, দুর্নীতি দুঃশাসন হয়, ন্যায় বিচার থাকে না, সেগুলো থেকে মুক্ত করার জন্যই তো সংবিধান সংস্কারের প্রশ্ন এসেছে। সেই কাজগুলো করলে নিশ্চয়ই মানুষ তার সুফল পাবে। আপনাদের দুজনকে ধন্যবাদ। আপাতত একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে আমরা অন্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি বিরতির পর ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আজ আমরা বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করছি। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি এবং প্রফেসর ডক্টর গোলামে মাতবর। আমরা এখন ছোট্ট করে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে সেনাবাহিনীর কমিশনড অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া নিয়ে, এটি প্রয়োজনীয়তা বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে করে কতখানি আছে, বা পুলিশ বাহিনী যথেষ্ট তৎপর না, সক্রিয় না, এবং আমরা জানি যে পুলিশ বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছিল এরপর
তাদের যেই দুরবস্থা হয়েছে এবং যেভাবে তাদেরকে আবার ফিরিয়ে এনে দায়িত্ব দেওয়া হয়েছে, এখনও তারা পুরোপুরি দায়িত্ব পালন করছে না অনেক ক্ষেত্রে, এরকম অভিযোগ আছে। এই বাস্তবতায় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার 2 মাসের জন্য দেয়া কতটা প্রয়োজন, বা এটা কি পুলিশের বিকল্প কিনা, প্রফেসর মহসিন পাটোয়ারি? থ্যাংক ইউ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে যত আমরা সংস্কারের কথা বলছি, দেশে যে ইকোনমিক অবস্থা, এগুলোকে যদি ফিরিয়ে আনতে হয়, সবচাইতে 1 নম্বর দরকার হলো আমাদের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। এবং আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে যে গত 15-16 বছরে একটা পুলিশ বাহিনী যেটা সৃষ্টি হয়েছে, পুলিশ, গোয়েন্দা, আদার বাহিনী, রাইট, এদের উপরে অনেকের কনফিডেন্স নাই, এদের অনেকে কাজে ফিরে আসে না, এরা চলে গেছে। সুতরাং এখন প্রাথমিক গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যেসব সন্ত্রাসগুলো হচ্ছে এখন, এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর ইনঅ্যাক্টিভিটির জন্য। এই পরিস্থিতিতে সরকারের 1 নম্বর দায়িত্ব হলো যে আইন শৃঙ্খলা ফিরে আনা, এবং এই আইন শৃঙ্খলা ফিরে আনার জন্য আমার মনে হয় না পুলিশের উপর শুধু নির্ভরশীল করলে এটা সম্ভব। সেই জন্যই আর্মিকে নিয়ে আসা হয়েছে। কিছু কিছু লোক প্রস্তাব করেছে আমরা জরুরি অবস্থা ঘোষণা করি, কিন্তু কিছু লোকের এর মধ্যে একটু সন্দেহ আছে। সন্দেহ করতে চাচ্ছিল এই জন্য যে জরুরি অবস্থা ঘোষণা করলে কোনো সরকারেই এটা একটা শান্তি ফিল করে না, কারণ তার মানে আপনার হাতে আমি বন্দুক দিয়ে ছেড়ে দিলাম, আপনি যে আবার ঘরে ফিরে আসবেন তার তো কোনো নিশ্চয়তা নাই। সেই জন্য কোনো সরকার এই নিয়ে কোনো করে না। ইন্ডিয়াতে একবার দেখছেন ইন্দিরা গান্ধী করার জন্য তার কি অবস্থা হয়েছে। সুতরাং আমি মনে করি এই যে স্বল্প সময়ের জন্য ইটস এ ব্রিলিয়ান্ট আইডিয়া। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দিতে হবে, কিন্তু অল্প সময়ের জন্য, লিমিটেড টাইম, রাইট। এই লিমিটেড টাইমের জন্য আমার মনে হয় এটা রাষ্ট্রের প্রয়োজন। এখন এই রাষ্ট্রের প্রয়োজন, আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা সঠিক ওনারা করেছেন, এবং ওনারা প্রপার মনিটরি করবেন, যাতে করে অনেকে হয় না আপনার হাতে বন্দুক গেলে, ম্যাজিস্ট্রেসি গেলে ওটার অপব্যবহার হতে পারে। সেই জিনিসটা অন্তর্বর্তীকালীন সরকারকে ওয়াচ করতে হবে, বুঝতে পারেন, কেয়ারফুলি। আদারওয়াইজ আর্মিও হয়ে যাবে, আনপপুলার হয়ে যাবে, রাইট, সরকারও আনপপুলার হয়ে যাবে। এবং এই দুইটা কিন্তু খারাপ। সরকার আনপপুলার হলে আমরা সংস্কার করব কাকে দিয়ে, রাইট? আর আর্মি যদি আনপপুলার হয়ে যায় তাহলে আমাদের দেশ রক্ষা করবে কে, বুঝছেন? এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। আমি মনে করি আই থিঙ্ক এটা গুড স্টেপ, সিন্স পুলিশ ইজ নট অ্যাভেলেবল অর ক্যানট ডু এফিসিয়েন্টলি, রাইট? এবং পুলিশের আরেকটা ব্যাপার হতে পারে ভাই, যেমন দল বি সম্ভবত নেক্সট ইলেকশন দিলে ক্ষমতায় আসবে, রাইট? এখন সেই দল বি এর যদি কোনো লোক অন্যের জমি দখল করে, অন্যের বাড়ি করে, চাঁদা দখল করে, পুলিশ তো ভাই তখন অ্যাক্টিভ হবে না। পুলিশ মনে করবে আরে 6 মাস 1 বছর পর তারাই তো আবার ক্ষমতা আসতেছে, তখন তো আমার 12টা বাজবে, আমি বরং চোখ বন্ধ করে থাকি। কিন্তু মিলিটারি আসলে, মিলিটারি যদি কাছে ক্ষমতাটা এই ক্ষমতাটা থাকে, তাহলে এই প্রশ্নটা আসবে না বলে আমার মনে হয়। এটা আমাদের অন্তর্বর্তী সরকার এবং দেশের জনগণের জন্য এবং সংস্কার সাধনের জন্য আমার মনে গুরুত্বপূর্ণ। এটা একটা সঠিক পদক্ষেপ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি জানতে চাই আমার প্রফেসর কি বলে। জি প্রফেসর, 2 মাসে কি এটা স্বাভাবিক হয়ে যাবে? এখন যে বাস্তবতায় প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সেনাবাহিনীকে, কমিশন অফিসারদেরকে, যেটির পক্ষে বললেন প্রফেসর পাটোয়ারি, 2 মাসে যে বাস্তবতা আছে এটা কি ঠিক হয়ে যাবে? পুলিশ সবকিছু আবার নিয়ন্ত্রণ নিতে পারবে? দেখুন, এই মুহূর্তে কিন্তু এছাড়া কোনো বিকল্প নাই। কেন? গত যে 16 বছরে, বিশেষ করে আমি বলবো গত 16 বছরে আমরা যে জিনিসটা করেছি, আসলে আমরা পলিটিক্যালাইজ করে ফেলেছি এই ভাইটাল ইনস্টিটিউশনস গুলো। আপনি দেখুন, আমি একটু যুক্তরাষ্ট্রের কথা বলি। আমি একটু ইন্টারাপ্ট করি, আমরা কি পলিটিসাইজ করেছি না ক্রিমিনালাইজ করেছি? আমি ওইটা আরো স্ট্রং ওয়ার্ড বলতে চাচ্ছিলাম না, সর্ট অফ, রাইট? হোয়াট আমরা দ্য থিংস অ্যাকচুয়ালি কামিং আউট, ইভেন দোজ পিপল in that kind of position, you know what they have done, এই জন্য আপনি এটা বলছেন। আমি এত স্ট্রং ওয়ার্ড করতে চাচ্ছিলাম না, বেশি পলিটিসাইজ করে ফেলেছেন। আপনি দেখুন যুক্তরাষ্ট্রে জানুয়ারি 6 অর্থাৎ 2020 সালের ইলেকশন, ইট ইজ দ্যাট ইনস্টিটিউশন প্রোটেক্টেড দ্য কান্ট্রি। আর্মি জেনারেল মিলারকে বিভিন্নভাবে কিন্তু ইনফ্লুয়েন্স করতে চেয়েছিল। সো আমি একটু বলি ব্যাকগ্রাউন্ডটা সেনাবাহিনীর বাংলাদেশের। আই হ্যাড দ্য অপরচুনিটি টু বি ট্রেইন বাই 9th ডিভিশন, 9ম পদাতিক ডিভিশনে 4.5 মাস প্রি কমিশন করেছি আমি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের অফিসার হিসেবে। বিফোর আই গেট দ্য কমিশন,
আই কেম ফর দ্য হায়ার এডুকেশন এবং স্টে ব্যাক। তো আমি জানি এই প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান, এমনভাবে তাদেরকে ট্রেন করা হয় যে আসলে দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি পিপল লুক অ্যাট দিস ইনস্টিটিউশন, আর্মি, মিলিটারি সার্ভিসেস ইনক্লুডিং নৌবাহিনী, বিমান বাহিনী বা এখন আমাদের কোস্ট গার্ড আর কি। তো এদের ট্রেনিং কেমনভাবে দেওয়া হয়? সততা, সার্বভৌমত্ব, তাদের মূল ইয়াটা হচ্ছে দেশকে প্রোটেক্ট করা। তো এই 16 বছরে যেটা করে ফেলেছি, পলিটিসাইজ বা ক্রিমিনালাইজ যেটা করেছি, আমি দেখুন আমি আর একটু এক্সাম্পল দিই। আমি গত বলবো 20-25 বছর যাবত আমি আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশের সাথে সংযুক্ত। 2 বছর প্রেসিডেন্ট, 2 টার্ম প্রেসিডেন্ট ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম। 25টা বিশ্ববিদ্যালয়ে 25 জন ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন এর সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার। এটা প্রোটোকল এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট। তো এখানে আমি যেটা দেখেছি যে বিশ্ববিদ্যালয় লেভেলে পর্যন্ত, মিড লেভেল আপনার ডিন বলেন বা প্রভোস্ট গুলা বলেন হলগুলোর, স্যারে হয়তো আরো বেশি ভালো জানবেন, এই যে দেখুন এখন কিন্তু ভাইস চ্যান্সেলর পাওয়া ডিফিকাল্ট হয়ে গেছে, এমন লেভেল পর্যন্ত চলে গেছে পলিটিক্যালাইজটা, নাথিং লেফট। সুতরাং আপনি এখন পুলিশের কাছে যেতে পারতেছেন না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমরা বলি বিসিএস, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যেটা আছে, ডিসি, এডিসি বা মানে কোনো একটা পজিশন পেতে হলে এমন করে ফেলছে যে তাকে লয়ালটি শো করতে হবে, যেটা এখানে ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্পও চায়, এখনো চায় সেটা আর কি। তো এখন সেখানে আপনি কিভাবে কার হাতে দেবেন? এখন আইন শৃঙ্খলা, স্যারে যে বলছেন আইন শৃঙ্খলা ইজ দ্য কি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, ইউ নিড সাম পিপল দোজ হু ক্যান স্ট্যান্ড অন দেয়ার প্রিন্সিপাল অ্যান্ড অনেস্টি। এবং একমাত্র বোধহয় এখন এই মুহূর্তে এই যে 2 মাসের, এবং এটা খুব স্যার সুন্দরভাবে বলেছেন যে 2 মাসের জন্য এটা কিন্তু নট ফর এভার। এবং এই 2 মাসও কিন্তু আমি বলবো যে কাউন্সিল অফ অ্যাডভাইজার্স এখন যারা আছেন তাদের কিন্তু এটা তদারকি করা উচিত, কারণ আমরা জানি সেনাবাহিনী উইল ডু দ্য ফাইনেস্ট জব, বাট স্টিল আমরা এখনো পর্যন্ত আমরা কিন্তু আসলে কনফিডেন্স রাখতে পারি না, বিকজ দ্য ওয়ে ইট হ্যাজ বিন পলিটিক্যালাইজড। সুতরাং তদারকিটা বোধহয় সবসময় করতে হবে, কারণ পুলিশের দিকে আপনি দিতে পারতেছেন না বা যে প্রশাসন ক্যাডারকেও দিতে পারছেন না, এটা এমন কোনো নাই, বিচার বিভাগ পর্যন্ত এভরিহোয়ার এমন করে ফেলছে। আপনার তো আমাকে বলতে হবে না, এখন তো স্টোরিগুলো বের হচ্ছে, নিউজ পেপার আমরা দেখছি, বিজনেস কমিউনিটি মানে কোনোটাই ইয়ে নাই, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছেন এবং গুম খুন যেগুলো করেছেন। সো দিস ইজ অনলি ওয়ে, আই থিঙ্ক there is no other way, এবং এটাই হচ্ছে বিকল্প যে সেনাবাহিনীকে 2 মাসের জন্য দেওয়া উইথ গুড মনিটরিং, গুড কোঅর্ডিনেশন, তাহলে আমার মনে হয় মানবাধিকারটা লঙ্ঘিত হবে না। এট দিস পয়েন্ট আইন শৃঙ্খলা ইজ দ্য কি, এবং উই নিড টু মেনটেন ইট, উই নিড টু রেস্টোর ইট, উই নিড টু ব্রিং ইট ব্যাক। কারণ একটু সময় লাগবে, যে তত্ত্বাবধায়ক 28 দিনে যে মানুষ আশা করছে, আমার মনে হয় এটা সবচেয়ে বোধহয় ভুল হবে আমরা যদি এটাকে বেশি এক্সপেডাইট করি, আমাদের একটু সময় দিতে হবে। কারণ আপনি তো নির্বাচনটা হচ্ছে করতে হবে, নির্বাচন করার আগে এগুলো ঠিক করতে হবে। পুলিশ প্রশাসন, আপনি দেখুন ডিসি 40 জন ডিসি, সব ডিসি গুলো এখন চেঞ্জ করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আমি বললাম শিক্ষাতেও পর্যন্ত এই অবস্থাটা আমরা লক্ষ্য করেছি যে একেবারে পলিটিক্যাল একটা ভাও না হলে আপনি বড় বড় পজিশন গুলো পাবেন না, সেটা যেভাবে একটা কালচার ক্রিয়েট করছে। সুতরাং আর্মি ইজ দ্য অনলি থিং অল্টারনেটিভ অ্যাকচুয়ালি লেফট ফর আস, হোয়াটএভার লাইক ডিসপাইট শেষ ভরসা বলা যায়, কনসার্নস রাইট, পিপল কনসার্ন শো করতেছে যে ইজ দ্য লেজিটিমেসি অফ দ্যাট। আমরা দেখেছি এই ধরনের কাজও করেছেন। ফরমার আপনারা জানেন আর্মি চিফ অফ স্টাফ সম্পর্কে কথা বলা হচ্ছে, খুনের সাথে জড়িত, এটা সেটা, টাকা পয়সা ডিফালকেশনের সাথে, তাদের গোয়েন্দা সংস্থা যা করেছে তার তো কোনো জবাব নাই। So this is the 2 months I think we should actually try with that. নিশ্চয়ই আমরা সেই সুফল পাওয়ার আশা করছি। এরই মধ্যে সেনাবাহিনী সারা দেশে সাধারণ যেসব অপরাধ এবং জননিরাপত্তা এর পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের শিল্পাঞ্চলে, যেটার উপরে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। সেই তৈরি পোশাক কারখানা থেকে শুরু করে অনেক কিছু যাচ্ছে তাই অবস্থা ছিল, তারা কিন্তু নিয়ন্ত্রণ করে সেটাকে সচল করেছে। আস্তে আস্তে বেশিরভাগ কারখানায় চালু হয়েছে। আবার আমরা তৃতীয় বিষয়ে যেতে চাই। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপি যদি আওয়ামী লীগের মতো আচরণ করে তাহলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে। প্রফেসর পাটোয়ারি, এইটা যদি আমাদের সকল রাজনৈতিক দল উপলব্ধি করে এবং আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নেয়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তন হবে। কিন্তু আমরা তো সব কিছু ভুলে যাই। এটা কি এখনকার সাময়িক উপলব্ধি, নাকি আপনি মনে করেন এটা দীর্ঘস্থায়ী হবে? থ্যাংক ইউ অ্যাগেইন। যেটা আপনি বলেছেন সঠিকভাবে, যে আমাদের রাজনীতিবিদরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না,
ইভেন আমাদের স্বাধীনতার পর যে কত বছর গেছে এর মধ্যে তো অনেক ঘটনা ঘটছে, কোনো ঘটনা থেকে আমরা শিক্ষা নিইনি, রাইট? আমরা যে বলি যে যেই যায় বাইরে থেকে সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু ক্ষমতায় গেলে আমরা উল্টা করি, নিজেদের স্বার্থের জন্য এটা করি। জেনারেল সেক্রেটারি সাহেব বিএনপির অত্যন্ত দক্ষ ব্যক্তি, হি ইজ এ ডিসেন্ট ম্যান। আই হ্যাভ নেভার মেট হিম, আই নেভার নিউ হিম, অনলি তার কথাবার্তা আমি যতটুকু দেখেছি, একটা ডিসেন্ট পারসন। ওটা মনে হয় এটা আমাদের জন্য সৌভাগ্য যে উনি রিয়েলাইজ করতেছেন যে আওয়ামী লীগের মতো এত পাওয়ারফুল একটা রাজনৈতিক সংগঠন, যে সংগঠন দ্বারা বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, তারা এতদিন থেকে এই যে প্রফেসর গোলাম মাতবর বলেছেন যে যেভাবে পলিটিসাইজ করে ফেলছে প্রত্যেকটা অংশকে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যেভাবে করেছে, এই জিনিসগুলো দেখে আলমগীর সাহেব একটু যে বুঝতে পেরেছেন, এটা আমার মনে হয় এটা অত্যন্ত নেতিবাচক কথা। তবে একটা কথা কি, ফখরুদ্দিন আলমগীর সাহেব কতদিন থাকবেন এখানে, তাদের যে টপ লিডারশিপ এবং তারা কি চিন্তা করে এইসব ব্যাপারে, এবং তাদের যে কর্মীবৃন্দ, তারা তো এখন শুধু আসেই আবার ওই যে আপনার কিভাবে ক্ষমতায় যেতে পারবে, এটা তো ক্ষমতা ভিত্তিক রাজনৈতিক দল, তিনটা দলই, জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ, ক্ষমতা যাওয়ার জন্যই রাজনীতি করে বেশিরভাগ। সুতরাং তবে এই কথার জন্য আমি তার প্রশংসা করি। এটা যদি উনি ওনাদের কর্মীদেরকে বোঝাতে পারেন, উনি এর আগেও কথা বলেছেন এই যে চাঁদা তোলার ব্যাপারগুলো নিয়ে, তারপরে ওই যে জামাতের আমির যে কথাটা বলেছিলেন যে আওয়ামী লীগ 15 বছরে যা দখল করেছে বিএনপি তার 80% দখল করে নিয়ে গেছে, এই জিনিসগুলো কিন্তু দলের জন্য কিন্তু খুবই ক্ষতিকর, দেশের জন্য তো ক্ষতিকরই, দলের জন্য ক্ষতিকর। মানুষের চোখ কান খুলেছে ভাই এখন, রাইট? আপনি যদি সংস্কারগুলো হয়, জোর করে তো ভোট ডাকাতি করতে পারবেন না, তাহলে পাবলিক কিন্তু সাইলেন্টলি কনফিডেন্সিয়ালি আপনাকে ঠিকই বিচার করবে। সুতরাং আমি ফখরুদ্দিন আলমগীর সাহেব যে এটা বুঝতে পেরেছেন, আই হোপ দীর্ঘ সময়ের জন্য উনি বুঝতে পেরেছেন, উনি যে সংস্কারের জন্য সময় দিতে চাচ্ছেন, আমি ওনাকে কনগ্রেচুলেশন জানাই, আমি ওনাকে ধন্যবাদ জানাই এই শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্য একটা মেজর পলিটিক্যাল পার্টি। জি প্রফেসর মাতবর, এই যে উপলব্ধির কথা বললেন, এটি মির্জা ফখরুল উপলব্ধি করছেন, তাদের যিনি ভারপ্রাপ্ত প্রধান জনাব তারেক রহমান, তিনিও নেতাকর্মীদের উদ্দেশ্যে একেবারে এই গণঅভ্যুত্থানের পর থেকে যে বার্তাগুলো দিচ্ছেন সেটিও ইতিবাচক, কিন্তু নেতৃত্ব থেকে এগুলো বলা হলো একেবারে তৃণমূল পর্যন্ত পুরো যে রাজনৈতিক সংস্কৃতি, আমাদের দখল, চাঁদাবাজি, আপনার দুর্বৃত্তায়ন, এগুলো কি হঠাৎ করে বদলে যাওয়া সম্ভব? আসলে দেখুন, এটা মির্জা ফখরুল ইসলামকে আমি সাধুবাদ জানাই, আমি ধন্যবাদও জানাই ওনাকে এটার জন্য। আমি প্রায় সময় বলে আসছি, দেখেন পৃথিবীতে কিন্তু দুটো জিনিস একদম নষ্ট করে ফেলছেন এই পলিটিশিয়ানরা। একটা হচ্ছে আপনি দেখবেন যে তাদের যে এই যে বিভিন্ন ধরনের যে সিভিলিটিটা, ইভেন পার্লামেন্টে পর্যন্ত হাতাহাতিও দেখতে পাই ইদানিং আমরা, এই সিভিলিটিটা, রেসপেক্ট, উই এগ্রি টু ডিসএগ্রি রেসপেক্টফুলি, এই জিনিসটা কিন্তু উঠে গেছে। অথচ পলিটিক্সের কিন্তু মূল ইয়াটা হচ্ছে এইটা মন্ত্র, এই জিনিসটা উঠে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রেটরিক। একজন পলিটিশিয়ান, একজন লিডার, এদের রেটরিক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে একটা দশ নেমে গেছে। এই যে এখানে যে প্রেসিডেন্ট যে কথাগুলো বলছেন, এগুলো কিন্তু আমি আমেরিকাকে কোনোদিন কিন্তু আই কুড নট পিকচার আমেরিকা দিস ওয়ে। এর যে একটা ওয়েব, এই যে ঢেউটা কিন্তু সবখানে পড়ছে। আর আমাদের একটা ব্যাপার কি জানেন, আমাদের বাংলাদেশে প্রতিটি কিছুতে আমরা কিন্তু এক্সট্রিমে চলে যাই, এবং এমন এক্সট্রিমে চলে গেছে, এখানে তো কথাবার্তার মধ্যেই কিন্তু ডিভিসিভনেস করছে, ওখানে ডিভিসিভনেস, এবং ওর থেকে চরম পন্থায় চলে যায় গুম খুন এইসব ইয়াতে। সুতরাং এই ধরনের যে উক্তিগুলো কিন্তু আসছে, এটা কিন্তু ভালো দিক। আমি তারেক রহমান আমি দেখেছি ইদানিং কিছু কিছু সুন্দর সুন্দর কথা বলছেন, আশা করি ইতিবাচক প্রভাব পড়বে। কর্মীরা কিন্তু আপনার ধ্বংসাত্মক কাজে যাবে না যদি লিডাররা কিন্তু তাদেরকে, এবং দলের পক্ষ থেকে যদি কঠোর ব্যবস্থা নেওয়া হয়, নিশ্চয়ই আস্তে আস্তে পরিবর্তন হবে। একদম শেষ পর্যায়ে চলে আসছি, 1 মিনিট করে শুনবো জামাতের আমির যে কথা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক সম্পর্ক, এই সরকারের যে তৎপরতা এবং তাদের যে মূল শক্তি, তাদের যে সব আপনার উদ্যোগ এর মধ্যে দেখা গেছে, তাতে করে কি প্রফেসর পাটোয়ারি আপনার মনে হয় যে এই সরকারের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক আছে, বা যদি রাজনৈতিক দল করতে চায় তাদের ক্ষমতায় থাকা দরকার নাই, যেটি জামাতের আমির বলেছেন, আপনি এই সংস্রব পান কিনা? আমি আসলে
ওদের রিলেশনশিপটা ওই যে ডটেড লাইন, এরা কোনো সলিড লাইন আমি দেখতে পাচ্ছি না। এক, 2 নম্বর হলো রাজনীতি করার অধিকার তো সবার আছে, কিন্তু অন্তর্বর্তী সরকার হিসেবে তাদের সেই অধিকার থাকা উচিত কিনা, এটা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার নিউট্রাল একটা সরকার হিসেবে মানুষের একটা শ্রদ্ধা আছে, মানুষের একটা কনফিডেন্স আছে। প্রফেসর ইউনূস একজন অরাজনৈতিক ব্যক্তি হিসাবে তার প্রতি সবার শ্রদ্ধা আছে, আমারও শ্রদ্ধা আছে, রাইট? সুতরাং ওই জিনিসটা, আপনি যদি রাজনীতির সাথে জড়িত হন, ইউ বিকাম এ পার্টিজান, রাইট? ইউ আর নট ডিফারেন্ট দ্যান এনি আদার পলিটিক্যাল পার্টি। তাহলে করে মানুষের কিন্তু যে অগাধ শ্রদ্ধা এবং কনফিডেন্স আছে, ওই কনফিডেন্সটা আমার নষ্ট হবে মনে করি। ওনারা রাজনীতি করতে চান, সংস্কারগুলো শেষ করেন, শেষ করে ওগুলাকে করেন, কার্যকর করেন, কার্যকর করে বিয়ে আর বাইর হয়ে 10টা পার্টি করেন, কোনো অসুবিধা নেই। ডেমোক্রেসিতে পার্টি করা যায়, অবস্থায় করা যাবে না। অনেক ধন্যবাদ। ঠিক হবে না। জি জি, আমি প্রফেসর মাতবর 1 মিনিটে শুনবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব আছে এই সরকারের, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা সারা দেশে নানান অনুষ্ঠান করছেন, সেখানে অনেক রকমের বক্তব্য দিচ্ছেন, এবং তাদেরই একটা অংশ একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করেছে। সেই ক্ষেত্রে কি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের সাথে রাজনীতির সংযোগ দেখেন কিনা? আসলে দেখুন, এটা আমি মনে করি যে আমরা কনস্টিটিউশন নিয়ে, সংবিধানের কথা বলছি। সংবিধানের একটি ধারা হচ্ছে মানুষের হ্যাভ দ্য রাইট, মৌলিক ফান্ডামেন্টাল রাইট আছে টু ফর্ম অ্যাসোসিয়েশন, টু ফর্ম পার্টি, পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক যে কোনো ধরনের সংগঠন করার অধিকার আছে। সুতরাং তারা যে ক্ষমতায় আছে বলে যে কোনো সংগঠন করতে পারবে না কেন? অতীতে তো আপনার বিএনপি জিয়াউর রহমানের সময় হয়েছে, ক্ষমতার সময় জাতীয় পার্টি হয়েছে। এই সরকারের যে ম্যান্ডেট বলতে জনগণ যে সমর্থন দিয়ে এই সরকারকে ক্ষমতা এনেছে, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনীতিটা বাধা হবে কিনা? এক্স্যাক্টলি। কিন্তু এখন কথা হচ্ছে যে যারা সমন্বয়ক আছে তারা বিভিন্ন জায়গায় বলছে, মানুষ কিন্তু অ্যাকচুয়ালি ফেড আপ উইথ আমরা 16 বছর বলেন, তার আগে বিএনপির সময়ও কিন্তু আমরা দেখেছি দেয়ার লট অফ, যেটা বিএনপির লিডার এখন বলছে কথাগুলো বলছে ভালো। তো ডাক্তার শফিকুর রহমান কিন্তু এখন খুব সুন্দর সুন্দর ভালো ভালো কিন্তু উনি কতগুলো কমেন্ট করছেন। কিন্তু আমি মনে করি এইটা বোধহয়, এই কমেন্টটা আমার কাছে মনে হয় যে একটু বেশি করে বোধহয় একটু করে ফেলা, যে সতর্ক করা সরকারকে, এটা আমার মনে হচ্ছে প্রভাবিত মনে হচ্ছে না সরকারি। দে হ্যাভ দ্য রাইট, এবং সমন্বয়টা যদি করে, ইফ দে হ্যাভ দ্য গুড পিপল ইলেক্ট দেম, they have all the right, so there is nothing wrong with that. সুতরাং আমি মনে করি এই উক্তিটা বোধহয় একটু বেশি একটু অন্য ধরনের উক্তি হয়ে গেছে, যেটা মানুষের অধিকারের বিরুদ্ধে হয়েছে। জি, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আপনাদের দুইজনের চমৎকার বক্তব্য এবং বিশ্লেষণের জন্য। যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।